এখন আমরা যে আবার একটা ফ্রেশ স্টার্ট করব, আমরা যে বলছি যে আমরা একটা মানবিক বাংলাদেশ করব, একটা নতুন বন্দোবস্ত করতে চাচ্ছি আমরা একটা, তো আল্লাহ কিন্তু আগে সেই বিশ্বাসটা সোসাইটিতে তৈরি করে দিয়েছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে কিন্তু বিশ্বস্ত করে তুলেছিলেন মানুষের কাছে আগেই, যাতে করে আল্লাহর বাণী যখন আসবে তখন যেন তারা বিশ্বাস করেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। ভবিষ্যতে কিন্তু আপনাদের কর্মীদের সামনে দাঁড়ানো কিন্তু কঠিন আছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। একটা কথা আছে যে আপনি যদি কারো উপকার করতে চান তাহলে আইন কখনো বাধা হয় না। কথাটা কেন বললাম, আজকে দিনভর যেই বাগেরহাটের যে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং সন্তান তারা মারা যাওয়ার পর তাদের জানাজায় বা দাফনে যাওয়ার জন্য প্যারোলে মুক্তি পাননি সাদ্দাম, সেই বিষয়টি সারাদিনভর আলোচিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এটি ব্যাপকভাবে আলোচনায় ছিল এবং জেলগেটেও মাত্র তাকে 5 মিনিটের জন্য স্ত্রী সন্তানের লাশ দেখার সুযোগ দেওয়া হয়েছিল। এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সারাদিনই। আজকে মনে হয় যে নির্বাচনের আলোচনা থেকেও এই আলোচনা অনেক বেশি জায়গা পেয়েছে এবং এটি নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকমের কথাবার্তা হচ্ছে। বিভিন্নজন বিভিন্ন চিঠি শেয়ার করছেন, কে আবেদন করলো, যশোরে করেছে নাকি বাগেরহাটে করেছে, বাগেরহাটে করে নাই, যশোরে না করে বাগেরহাটে করার কারণে প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব হয় নাই, বা এর বিপরীত চিত্র, নানা রকমের কথাবার্তা বিভিন্নজন বিভিন্নভাবে যুক্তি দিচ্ছেন। অনেকে আবার দেখলাম যে এখন সাদ্দামের পারিবারিক কলহ বের করে আনছেন, তাদের হোয়াটসঅ্যাপের কথাবার্তার স্ক্রিনশটও অনেকে শেয়ার করছেন। সবই ঠিক আছে, সবই বুঝলাম, যেগুলো আপনারা করতে পারেন। আমরা পক্ষে বিপক্ষে নানা রকমের অবস্থান নিতেই পারি, কথা বলতেই পারি, যেহেতু সে নিষিদ্ধ ছাত্রলীগের মানুষ, ফলে তাকে নিয়ে কথা হতেই পারে। যারা তার দলের সমর্থন করেন তারা তার পক্ষে কথা বলবেন, যারা সমর্থন করেন না তাদের কাছে অনেকটা শুনে মনে হবে যেন এটা ঠিকই আছে ঘটনা, বরং তারা আরও যুক্তি বের করে আনার চেষ্টা করছেন যে আসলে সঠিকভাবে আবেদন হয় নাই বা তাদের পারিবারিক কলহ ছিল, এরকম নানা রকমের কথাবার্তা বের করে আনার চেষ্টা করছেন। কিন্তু আমি শুরুতে যেই কথাটা বললাম যে আপনি যদি কারো উপকার করতে চান তাহলে আইন সেখানে কখনো বাধা হয় না। প্রথম কথাটা হলো যে এখানে যশোরে জুলকারনাইন সায়ের যেই তিনি যে একটা পোস্ট দিয়েছেন, সেইখানে বিষয়টা একটা আমি যদি দেখি, তিনি লিখেছে যে প্যারোলের আবেদন নিয়ে যশোর জেলা প্রশাসন থেকে মানে বাগেরহাট থেকে যশোর পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ছুটে গিয়েছিল সাদ্দামের পরিবার, কিন্তু সেখানে সাড়া মেলেনি। পাশাপাশি স্থানীয় ডিএসবি থেকে যেই রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে তাকে যদি এখানে নিয়ে আসা হয় তাহলে হাজার হাজার মানুষ সমবেত হবে, সেটাকে যেন পজিটিভলি দেখা না হয়। এইরকম একটা তথ্য শেয়ার করেছেন জুলকারনাইন সায়ের। তো এটি কিন্তু মানে আমরা যদি আমাদের প্রচলিত যে প্রশাসনের যে ক্যারেক্টার, প্রশাসনের যে পুলিশের যে ক্যারেক্টার, সেটাকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এরকমই হয়। আবার এই ধরনের সিচুয়েশনে দেখবেন যে আপনি অনেক সময় থানায় কোনো ঘটনা ঘটলে, মানে কোনো একটা ঘটনা ঘটলে, দুর্ঘটনা হোক বা খুন খারাপি যাই হোক, দেখবেন যে যদি 2 জেলা বা 2 থানার সীমান্তবর্তী এলাকায় যদি কোনো ঘটনা ঘটে, দেখবেন যে এই থানা বলবে যে ওর এলাকা ওর কাছে যান, ওই থানা বলবে যে ওর এলাকা ওর কাছে যান, ওইখানে গেলে বলতে পারবে। এই ধরনের ঘটনা কিন্তু ঘটে, অহরহই ঘটে। তো এইরকম এইখানে এই যে ধাক্কাধাক্কি, যে জেলা মানে বাগেরহাটে আবেদন করলো নাকি যশোরে আবেদন করলো, সেটির চেয়েও বড় কথা হলো যে এইরকম একটা ঘটনা ঘটেছে, একটা 9 মাসের বাচ্চাকে হত্যা করে তারপরে তার মা নিজে আত্মহত্যা করেছে। এইরকম একটি ঘটনা, সেই ঘটনায় যেই ছেলেটা সে যত বড় অপরাধী হোক, ধরলাম সে খুনের মামলারই আসামি, যদিও সে খুনের মামলার আসামি না, কিন্তু এই আইনেই কিন্তু তাকে অধিকার দিয়েছে যে সে প্যারোল পেতে পারে। আমাদের যে প্যারোলের নীতিমালা সেখানেই আছে সে প্যারোল পেতে পারে। সেইখানে তাকে মুক্তি দেওয়ার জন্য বা তাকে এই সন্তানদের মানে স্ত্রী এবং সন্তানের লাশ দেখার জন্য বা তাদেরকে দাফন করার জন্য মুক্তি দেওয়ার যে ঘটনাটা, সেটার জন্য মানে অনেক কিছু করতে হবে, অনেক বড় ডিসিশন নিতে হবে, অনেক বড় আলোচনা করতে হবে। এইটা আমার মনে হয় না যে দরকার আছে। এই ঘটনাটা শোনার পরে যদি ওই সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক, সেটি যশোরেরই হোক আর বাগেরহাটেরই হোক, তারা যদি জিনিসটাকে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতেন, যদি একটু চিন্তা করতেন মানুষ হিসাবে, তাহলে কিন্তু আর এখানে কোনো আইন বাধা হতো না।
তাহলে তারা এক যার কাছে আবেদনটা গিয়েছে তিনি যদি আবেদনটা ফরওয়ার্ড করে শুধু বলে দিতেন যে বিষয়টা এরকম, এটিকে আসলে মানবিকভাবে দেখা উচিত। আসলে আইন প্রশাসন এগুলো তো মানুষের জন্য, তাই না? মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্যই তো। তো সেখানে যদি আপনারা যদি মানবিক হতে না পারেন, তাহলে এটার জন্য এত উসিলা খুঁজে লাভ নেই যে কোথায় আমি আবেদন করলাম, কোথায় করলাম না। ঘটনাটা ঘটেছে, ঘটনাটা সত্য, এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এটি চাইলে সমন্বয় করে দুই জেলা ম্যাজিস্ট্রেট অবশ্যই এটার বিরুদ্ধে মানে এটার বিষয়ে ব্যবস্থা নিতে পারতেন। এটির জন্য খুব বেশি ওই আইনি মারপেচ দরকার নেই। এখানে আসলে ওই যে আমলাতন্ত্রের জটিলতা যেটিকে বলা হয়েছে, আসলে এটি একটি আমলাতন্ত্রের জটিলতা এবং ওই যে হাইকোর্ট দেখানোর মতো বিষয়টাই আসলে এখানে ঘটেছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা যখন ঘটে, এটি অতীতেও অনেকবার ঘটেছে, আমরা অতীতেও দেখেছি, শেখ হাসিনা সরকারের আমলেও এগুলো ঘটেছে যে হাতকড়া পরে জানাজায় অংশগ্রহণ করতে যায়, প্যারোলে মুক্তি নিয়ে যায় বা হাতকড়া অবস্থায় মারা যায়। এই অন্তর্বর্তী সরকারের আমলেও এরকম ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো যখন মানে ঘটে, তখন আমরা যে আবার একটা ফ্রেশ স্টার্ট করব, আমরা যে বলছি যে আমরা একটা মানবিক বাংলাদেশ করব, একটা নতুন বন্দোবস্ত করতে চাচ্ছি, আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি আমরা, যেখানে অন্যায় থাকবে না, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, যেখানে মানুষের মধ্যে কি বলে যে রাষ্ট্র মানবিক হবে। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো আসলে কতটুকু মানে বাস্তবায়নযোগ্য হচ্ছে, বা এটার ওই যে বলে না যে সূর্য মানে সকালের সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে। তো আমরা কি সেই উদাহরণ তৈরি করছি? তাহলে আমরা আগামী দিনের জন্য সেই স্বপ্নটা কিভাবে দেখব? দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন তো 40 বছর বয়সে গিয়ে, তাই না? তো মহান রব্বুল আলামিন দেখেন তাকে কিন্তু ছোটোবেলা থেকেই আলামিন উপাধি পাইয়ে দিয়েছেন। মানে তাকে এমনভাবে আল্লাহ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে ফেলেছেন আগেই, যেন মানুষ তাকে বিশ্বাস করে কেন? তার আচরণে, তার ক্যারেক্টারে, তার যে সে সময়ে তার যে আমানতদারি, এইসব কারণে এবং তার যে সত্যবাদিতা, সেগুলোর কারণে মানুষ তাকে সেই ছোটোবেলা থেকেই আলামিন হিসাবে চিনে এবং সবাই মানে কাফের, মুশরিক, ইমানদার সবাই তাকে বিশ্বাস করত। তো আল্লাহ কিন্তু আগে সেই বিশ্বাসটা সোসাইটিতে তৈরি করে দিয়েছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু বিশ্বস্ত করে তুলেছিলেন মানুষের কাছে আগেই, যাতে করে আল্লাহর বাণী যখন আসবে তখন যেন তারা বিশ্বাস করেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। তার মানে কি, আগে আপনাকে দেখাতে হবে যে আপনি আসলেই একটা সত্যিকারের মানবিক সমাজ গড়ে তুলবেন। সেই উদাহরণ আপনাকে যদি আপনি এখন তৈরি করতে না পারেন, তাহলে আপনি ভবিষ্যতে যে একটা এরকম সত্যিকারের মানবিক সমাজ গড়ে তুলবেন, সেটা মানুষকে বিশ্বাস করার কোনো কারণ নাই। আপনি আগে বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ, আপনার যে আপনি যে শুরুটা করছেন, সেটি যদি মানুষ বিশ্বাস করে যে না, এই সরকার মানবিক সরকার এবং আগামীর রাষ্ট্র আমাদের মানবিক রাষ্ট্র হতে যাচ্ছে, সেই বিশ্বস্ততা তৈরি করার মতো উদাহরণ আপনাকে আগে তৈরি করতে হবে। হ্যাঁ, বলবেন যে আগে এরকম ঘটনা ঘটছে, তাই এগুলা তো ঘটতেই পারে। তাহলে মানে এই যে এত মানুষের প্রাণ, এত মানুষের পঙ্গু হওয়া, এত বড় অভ্যুত্থান, এই যে এত বড় শক্তিশালী যে সরকার, সেই সরকারের সব দেশের বাইরে চলে যাওয়া, এগুলো কেন ঘটেছিল? এগুলো ঘটেছিল তো পরিবর্তনের জন্যই। তো পরিবর্তনটা কতটুকু করলেন? সেই পরিবর্তনের সূচনাটা কি করতে পারলেন? এত সংস্কার প্রস্তাব, তো এই পরিবর্তনের সূচনাটা কোথায় হলো? আগে তো আমাকে ওই সূচনাটা দিয়ে আপনি আশাবাদী করবেন যে হ্যাঁ, আগামীতে এরকম একটা বাংলাদেশ হতে যাচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় যে সাদ্দামের ঘটনা একটা বড় মানে উদাহরণ হয়ে থাকবে যে আসলে আমরা এখন সোসাইটি কোথায় আছি আর কোথায় যাচ্ছি। আরেকটা বড় বিষয় যে দল হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে এসে কি ভবিষ্যতে দাঁড়াতে পারবেন সাদ্দামদের সামনে? বিশেষ করে এই ধরনের নেতৃত্ব যারা আছেন, নেতা যারা আছেন, সাদ্দামদের সামনে এসে দাঁড়াতে পারবেন? আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো খোঁজখবর নিচ্ছেন নেতাকর্মীদের, কিন্তু এই যে এরকম একটা করে ঘটনা যদি ঘটে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনাদের কর্মীদের সামনে দাঁড়ানো কঠিন হয়ে যাবে ভবিষ্যতে রাজনীতি করতে চাইলে। তো সেই জায়গায় মনে হয় আওয়ামী লীগেরও খুব বড় একটা ভাবনার বা চিন্তা করার সময় সন্নিকটে, যে আসলে ভবিষ্যৎ রাজনীতি তারা কিভাবে করবেন, কতটুকু করবেন, আর কর্মীদেরকে কিভাবে রাখবেন, যারা আসলে সত্যিকার অর্থে যারা হয়তো
টাকা পয়সা কামাই করেছেন, ইনকাম করেছেন, তারা অনেকেই বাইরে আছেন। হ্যাঁ, কে ভালো আছেন কে মন্দ আছেন সেটা মহান রাব্বুল আলামিন উপরওয়ালাই ভালো জানেন, যে কে কতটুকু ভালো আছেন, কতটুকু সুখে আছেন, কতটুকু মানসিকভাবে ভালো আছেন, সেটা রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু তারপরেও মানুষ তো জানে আপনারা অনেক টাকা পয়সা আছে, আপনারা বিদেশে গিয়ে ঠিক আছেন, কিন্তু এই যে নেতাকর্মী, সেই নেতাকর্মীদের ত্যাগের, এই নেতাকর্মীদের এই যে অসহ্য বিপদ, সেগুলোর সময় আপনারা যদি খোঁজ না নেন, পাশে না দাঁড়ান, ভবিষ্যতে কিন্তু আপনাদের কর্মীদের সামনে গিয়ে দাঁড়ানো কিন্তু কঠিন আছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।